কিছুটা ঘাস পরিষ্কার করলাম আর কিছুটা ঘাস এখনো রয়ে গেছে। আলো ফুটবে ধীরে ধীরে, ঘুম ভাঙবে বাংলার মাটির। রাজ্যকে দেখা স্বপ্নগুলো হয়তো সত্যি হবে এই সকালবেলা। এক টুকরো প্রাণ গ্রাম বাংলা, যেখানে সূর্য ওঠে কৃষকের স্বপ্নকে সাথে নিয়ে, আর দিন ফুরিয়ে যায় রাতের তারাদের সাথে। এ মাটির গন্ধে মিশে আছে আমাদের শিকড়, আমাদের ইতিহাস। এই নোনা জলের দেশের জীবনযাপন খুবই সহজ, কিন্তু সংগ্রামে ভরা। এখানে প্রতিটা মুহূর্তে সংগ্রাম তোমাকে করতেই হবে। তাই এ নতুন প্রভাতের নতুন সূর্যোদয় থাকে একরাশ স্বপ্ন ভরা, ভালোবাসা আর নিবিড় থাকার অটুট প্রতিজ্ঞা। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে নবাগত এবং আমার পুরাতন দর্শক বন্ধু সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরো একটা নতুন পর্ব শুরু করছি। তো এখন বর্ষাকাল, তার উপর আষাঢ় শ্রাবণ মাস, চাষের সময় চলছে এদিকে। তো এখন চাষবাসের কিছুটা প্রস্তুতি তো আপনাদেরকে দেখিয়েছি, আর এখনো অনেকটা ধাপ এগিয়ে যেতে বাকি আছে। তো একটু একটু করে আমরা কিছুটা চাষের ক্ষেত্রে এগিয়ে যাব আর আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। তো চলুন আজকের পর্বটা শুরু করা যাক। আর একটা দিনের শেষে নতুন একটা দিনের শুরু, সেই সঙ্গে সঙ্গে একটু বৃষ্টি ছিল, তার সঙ্গে সূর্যি মামার কিন্তু আগমন ঘটেছে। আর সেই সাথে সাথে একটু বৃষ্টি একটু রোদে প্রাকৃতিক দৃশ্যটা যেন নতুন রূপে সেজে উঠছে দিন দিন। তো আমার একটু লেট হয়ে গেছে মাঠে আসতে, আমার আগে দেখছি বাবা মা চলে এসছে, আর ওদিকে কাকিমাও চলে এসছে। কাকিমাও মনে হয় টুকটাক কিছু কাজ করবে মাঠে। কাকিমা ভালো আছে? কালকেও নেমেছিলাম, কিন্তু আমি পাচ্ছিলাম না বলে মা আমাকে বাড়ি পাঠিয়ে দিল। আর আজকে কিন্তু মার মতো ঠিক ভালো করেই পাচ্ছি। আজকে মার মতো দিয়েছে। ঘাস কাটতে মাটি উঠতো, মাটি উঠতে মাটি উঠতেছ, তো ওখানেটা একটু শক্ত ছিল, শুকনো ছিল। তাই বলে তুমি আজকে বাড়ি যাও, জল যায় কালকে আর একবার চেষ্টা করতে গিয়ে রান্না বান্না করো, কিছু করছি। এই ঘাস খোয়ালি করছি, এই ঘাসটা ভালো করে পরিষ্কার করে না দিলে কি হবে, বীজতলা রোয়ার সাথে সাথে এই ঘাসগুলোর খোলে গজিয়ে উঠবে। তুমি সার দেবে, এই ঘাসের সেই সারগুলো টেনে নেবে, ওই জন্য তো এই ঘাসটা পরিষ্কার। আজকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার জন্য দেখুন এখানের একটি খালি অংশ যেটা জল দেখা যাচ্ছে, এখানে ধানের পাতা জলের তলায় ডুবে গেছে। এটা যদি বেশিক্ষণ জল জমা অবস্থায় থাকে তাহলে এই পাতাটি পচে যাবে এবং নষ্ট হবে।
মাটি মাটি অল্প করে ভালোই বৃষ্টি হয়েছে তো। আমাদের তো এদিকের পাতার জল তো ঠিক আছে, কিন্তু ওই পাতাটা নষ্ট হয়ে গেছে। তো আমাদের এদিককার পাতাটা মোটামুটি হয়েছে, কিন্তু এই দিকের যে পাতাটা আমরা লাস্টে ফেলেছিলাম সেটার অবস্থা আরও খারাপ। এটারও জল কেটে দিতে হবে, জল থই থই করছে। বেলা অনেক খিদে লেগেছে, বলো বাড়ি যাও, ছাগলগুলো বয় দিয়ে আর আমাদের জন্য পান্তা নিয়ে এসো, নাই বলি ঘুরে পড়লে বলো দিকে ওখানে। হ্যাঁ যাও, আগে যাও, যাও তাদের পান্তা নিয়ে এসো। হবে ছাগল বাঁধা হয়ে গেছে, কিন্তু এবার বাড়ি থেকে গিয়ে পান্তা নিয়ে আসবো। আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি। এটি আমাদের বাড়ির একটি রেডিও, যেটি মা এবং বাবা দুজনেরই খুব পছন্দের। আর আমার মা এবং বাবা তারা আজকেরকার দিনের সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই দূরে থাকেন। তাদের গান শোনা এবং খবরাখবর নেওয়ার জন্য এই রেডিওই তাদের কাছে একমাত্র ভালো লাগার জিনিস। রেডিওর অন অফের সুইচটা ভেঙে গেছে, এখন তার সেভাবে রেডিওর যে জিনিসপত্র মার্কেটে পাওয়া যায় না, যার জন্য এটা একটু সারাতে সময় লাগবে। অন্য এক জায়গা থেকে আমাদেরকে সারিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমরা আল্ট্রাসাউন্ড কখনো কখনো তো বড় বড় স্টেশনে হেপাটাইটিস। রেডিওটা আমি ফিক্সড কোনো চ্যানেল চালাবো না, যদি কোনো সাউন্ড কপিরাইট নিয়ে নেয় সেক্ষেত্রে আমার একটু অসুবিধা হবে। আমি রেডিওটা বন্ধ করলাম। আকাশের বুকে প্রচণ্ড মেঘ আবার জমে উঠছে। একটু আগে আমরা রেডিওতে খবর শুনলাম আজকের নাকি প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো মাঠে কাজ করছিলাম, মা বললো তুমি একটু উঠে গিয়ে হাত পা ধুয়ে পান্তাগুলো নিয়ে আসো, কারণ আমাদের রান্নাঘর বা বাড়ি থেকে চাদরের যে দূরত্ব সেটা অনেকটা বেশি হয়ে গেছে, যার কারণে একবার কাজ থেকে উঠে গেলে আর কাজে মন বসে না। কিন্তু সেই জন্য মা বাবা দুজনেই বললো যে আজকে মাঠের মধ্যেই পান্তা খাবো, করে আর একটু কিছু সময় কাজ করে তারপর বাড়ি চলে যাবো। আর শুধু এই সময়টা কিন্তু আমরা একা মাঠে পান্তা খাই না, এরকম কিন্তু অনেক মানুষই আছে যে বাড়ি থেকে পান্তা বয়ে নিয়ে আসে। যেমন আমি ছোটবেলায় দেখতাম আমার মা বাবার জন্য মাঠে পান্তা নিয়ে যেত, সেটা গরম ভাত হোক বা জল ধোয়া ভাত হোক। আর এক হাতে মায়ের জন্য ওষুধ, আর এক হাতে অর্থাৎ মাথায় তুলে নিয়েছি পান্তার গামলিটা, কারণ এক হাত দিয়ে ধরলে অনেকটা ভারী ভারী মনে হচ্ছে, তাই একটু মাথায় নিলে বেশ সুবিধা হচ্ছে। এখন নিয়ে মাঠের দিকে যাব, আর সকালে মার ওষুধ আছে খাওয়ার আগে, তো সেটাও এখন কিন্তু নিয়ে যাচ্ছি। ও মা, জলের পাত্র কি তোমরা নিয়ে আসছো? ও আমি খুঁজে পাইনি, আর বাড়ি খুঁজছিলাম। ও মা, এসো এসো। ও
খাই নেই কেন হাত থেকে কাজ করবো? দাও আমার ওষুধটা দাও আগে। জলের পর না ভাত বাড়ো। বাবা না ঠিক আছে, আর একটা খাইয়ে নেই দাঁড়া। আচ্ছা দাও ভাত দাও। দুটো থালা দুটো গামলা এই থালাটা লাগবে না, বাবারে অত থালা। রোদ হয় তাহলে বাঁচবো না, আর যদি রোদ না হয় তাহলে আরো বেশি বাঁচবো। না ডাকিস তো সুরেন্দ্র, তুই তো পরে আইসি। ও লবণ দেবো হাত পাতো। কাঁচা লঙ্কা নেবে? গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করেন একদল কৃষক বন্ধু। তারা মাথা উঁচু করে বাঁচতে চান, কিন্তু তারা সত্যি কি মাথা উঁচু করে বাঁচতে পারেন? বিলাসিতার এই সমাজ কি তাদের কোনো গল্পই শোনেন? তাদের সকাল হয়, সকাল হবার অনেকটাই আগে। মাঠে নামে শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য, সমাজের জন্য, গোটা দেশের জন্য। এই পরিশ্রমী কৃষক বন্ধুদের এই বিলাসিতার সমাজ নাম দিয়েছে চাষাভুষো। সমাজের এই অবহেলা আর অবজ্ঞায় তারা ক্লান্ত হলেও থামতে জানে না। মাটির কোনায় ঘাম ছড়িয়ে ফসল উৎপাদনকারীদের দিনের শেষে জোটে শুধু ফ্যান বাতাসা, মোটা ভাত আর মোটা কাপড়। মুখে নীরবতা, মনে আঘাত আর ধৈর্য নিয়ে দুমুঠো খাবার যোগানকারী অনাহারেই ঘুমোতে যান। মা অন্নপূর্ণার আশীর্বাদে উৎপাদিত ফসলের বেশিরভাগটাই পৌঁছে যায় বিলাসিতায় মোড়া ঝাঁ চকচকে প্রাণহীন শহরের অলিতে গলিতে বা দোকানে দোকানে। তাদের পরিশ্রম দেশের ভারসাম্য রক্ষার জন্য, কিন্তু দেশের ইতিহাস, বর্তমান আর ভবিষ্যৎ তাদেরকে নিয়ে নিশ্চুপ, নীরব। মাথা নত করি সেই সকল কৃষক বন্ধুর সামনে, যাদের ক্লান্ত পায়ে ভর করে দাঁড়িয়ে আছে গোটা দেশ। সাথীর পান্তা খাওয়া হয়ে গেছে, মাসি হাঁক দিয়েছে মাছ দেবে, তাই সাথী ছুটছে। নার্ভাস ওষুধ খাইছে, খাইয়ে সুস্থ লাগছে? সুস্থ লাগছে শরীর? শরীর খারাপ লাগছে মানে মানে ঘুম করতে করতে। তো ঘুম পড়ো, তুমি নদীতে। ঘুম পাড়াচ্ছে। দাদার মাছ টাছ কিরকম হচ্ছে? দেখেছে কিন্তু। আচ্ছা দেখা যাক। এইটা মাছ দেখেছে? আচ্ছা তাই তো, মাছ বিরাট মাছ, দারুণ মাছ। মাসি এটা কি মাছ মাসি? পারা মাছ না কৈগল মাছ। কই বলে ছোট বাচ্চা মাছ পড়ি না। ও বাবা, পায়রা মাছ না? পায়রা মাছ, হ্যাঁ। আর এগুলো কি মাছ? এটা ওই গাং খয়রা মনে হয়। জাং খারা এটা তো ফ্যাসা মাছ হবে। এটা? হ্যাঁ, এটা লোটে মাছ তো সবাই আমরা চিনি। হ্যাঁ, দুপুরে মাছের চিন্তাটা মুক্ত করলে, নাহলে মাঠ থেকে ফিরে আবার ফের পুকুরে নামতে হতো। আর এখন জল বেশি হয়ে গেছে তো পুকুরে মাছ পড়ে না। মাসি এই মাছটা দিয়ে কিন্তু অনেকটা কষ্ট মুক্ত করলো, কারণ ওই মাঠের কাজ করে। আর এখন তো পুকুরে পুরো ভন্না জল, জাল ফেলতে গেলে মাছ নাও পড়তে পারতো। অনেক হুড়োহুড়ি করে যদি একটু জুটতো, তাও কিনা জুটবে সেটাও কপাল ভরসা থাকতো। কিন্তু মাসি দিয়ে ভীষণ একটা উপকার করে গেছে, দুপুরে আর মাছের চিন্তাটা থাকলো না। ও মা, মাসি অনেকটা মাছ দিয়ে গেছে।
লোটে মাছ, আরো পায়রা মাছের বাচ্চা, আরো অন্যান্য মাছ। আমি দুপুরে মাছের চিন্তাটা মুক্ত হয়ে গেছি। আর এখন তোমরা ভাত খেয়ে নিয়েছো, ওষুধ খেয়ে নাও। চলো চাষের কাজ কিরম মনে হয়? তুমি বাড়ি দিয়ে যাও, তোমার তো কষ্ট হচ্ছে। না কষ্ট আছে না, সেইটা বলছি। আমরা ছোটবেলার থেকে চাষ করি, আমাদের কিছু মনে হয় না। ওরা নতুন তো, তুমি বাড়ি দিয়ে যাবো, যা আছে আমি করে নেবো। আমরা চাষ করি। শুধু কি ঘাসগুলো আবার টেনে টেনে ফেলে দিতে হবে? ঘাস না, আর একটু বাঁচতে হবে। ও তুমি বাড়ি যাও। পরিষ্কার করবো। আর খালি কোন কাজ করি? শোনো, হ্যাঁ, বাড়ি উঠবা? আর অল্প একটা এক পাই তুলে আমরা সব বাড়ি যাবো। আচ্ছা, আর কাজ করো না, একটা পাই তোলো, কারণ কালকের আবার এইগুলো সব বইছে, ঘাস বইছে, তারপর বাড়ি যাও আজকে। আপনারা এতক্ষণ পর্যন্ত যে ক্লিপিংটা দেখলেন সেটি সকাল 5টা থেকে এখন সময় সকাল 9টা বেজে 30 মিনিট মতো। আর আমি সবটাই ক্যামেরাবন্দি করছি, মাঝে মাঝে আমিও একটু কাজ করছি। আর এখন সময় আমাকেও একটু খেতে হবে। মা বাড়ি যাও, তুমি যাও মা, হ্যাঁ, যাও। আমি যাচ্ছি। কাজটা দাও দেখি। কাজ তো ওই যে আর বাবা তুমিও বাড়ির দিকে যাও। আমি একটু পরে যাবো। আজকের ভিডিওটা আমার দেশের সকল কৃষক বন্ধু যারা ঘাম ঝরিয়ে ফসল উৎপাদন করেন তাদেরকে ডেডিকেট করতে চাই। আজ আমার বারবারই মনে হচ্ছে সেই সকল কৃষক বন্ধুরা যারা ফসল উৎপাদনের জন্য নিরলস পরিশ্রম করে দেশের খাদ্য ভাণ্ডারকে যোগান দিয়ে চলেছে। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক মানুষ খাবার টেবিলে রাশি রাশি খাবার সাজানো অবস্থায় দেখতে পান। অনেক মানুষের উদ্বৃত্ত খাবার পৌঁছে যায় পরিত্যক্ত ডাস্টবিনে। অনেক মানুষ আছেন শহরের ঝাঁ চকচকে মাল্টিকুইজিন রেস্টুরেন্টের প্রচুর খাবারগুলোর নাম জানেন না, অথচ সেই সমস্ত মানুষরাই তাদেরকে খাবার যোগান দিয়ে থাকে। আজকের ভিডিও দেশের কৃষক বন্ধুকে উদ্দেশ্য করে আমরা সেই ভালোবাসা রেখে যেতে চাই। এখন আপাতত পান্তা সবারই খাওয়া শেষ হয়ে গেছে। আর 6টা লঙ্কা নিয়ে এসেছিলাম, আর 2টো লঙ্কা আছে। এখন এইগুলোকে বেঁধে আবার বাড়ি নিয়ে গিয়ে ভালো করে ধুতে হবে। এখানে মাঠের জলে একটু ধুয়ে নিয়েছি, তারপরেও আরেকবার কিন্তু বাড়ি গিয়ে ধোবো। চলো ঘাসগুলো আবার বয়ে দিই। তুমি খাবি ধরে ধরো আমি আসছি। তো প্রিয় দর্শক বন্ধু, আমি ঘাস এই বস্তার মধ্যে রাখবো। এই যে দুদিকে হেল্লা মতো হয়ে গেছে, গেলে এইখানটায় ঘাসগুলো থাকবে। থাকার পরে ঘাসের একটা যখন ভার হয়ে যাবে তখন এইভাবে টেনে টেনে ফেলতে সুবিধা হবে, অতটাও কষ্ট হবে না। কিন্তু যদি আমি হাতে করে বা মাথায় করে কিছু দিয়ে বয়ে বয়ে নিয়ে যাই সেটা তো কষ্ট হবে, আর সেই সঙ্গে সঙ্গে নিজের বিরক্তিও এসে যাবে। কিন্তু এটা টানতেও বেশ ভালো লাগবে, জলের মধ্যে টেনে টেনে নিয়ে যাবো, কষ্টও হবে না, আনন্দও পাবো আমি। প্রথম চাষের পরে যে ঘাসগুলো উঠেছে এই ঘাসগুলোকে পরিষ্কার করে দ্বিতীয়বার চাষ দিলে ঘাস আর সেভাবে বৃদ্ধি পায় না, এবং তারপরে যে আমরা ধান রোপণ করব সেক্ষেত্রে ধানের অগ্রগতি একটু ভালো হয়। তারপরে যখন আমরা সার ওষুধ প্রয়োগ করব
একমাত্র গাছের চারারাই পাবে। ঘাসের চারাগুলো এইভাবে থেকে গেলে তখন সার ওষুধগুলো বেশি প্রয়োজন পড়বে এবং সেগুলি ঘাস বৃদ্ধির কারণে আরও সমস্যা হবে। পরবর্তী ফসল উৎপাদনে আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। আর এই ঘাসগুলোকে উপরে তুলে না ফেললে ওগুলো আবার কিন্তু বিরাট আকার ধারণ করবে। এই যে বন্ধুরা, ঘাসগুলোকে এক জায়গায় বেছে বেছে ছোট্ট ছোট্ট করে ডিবি ডিবি করেছিলাম। এবার সেইগুলোকে বস্তার মধ্যে নেব, নিয়ে আর কিন্তু বয়ে বয়ে অন্য একটা জায়গায় ফেলবো, যাতে এই মাঠে আর না পড়ে যায়। বাবার কাছে জিজ্ঞেস করে ঘাস কোথায় ফেলবে। তোমার ঘাস কোথায় ফেলবো? বিপ্লব বোঝাছে ওই উঁচু জায়গায়। সেই ছেগনি জালে মাছ ধরে যায় না ঘুরে ঘুরে, সেরকম মনে হচ্ছে। এখন এবার এর থেকে অল্প অল্প করে নিয়ে এই চাষের জমিটা থেকে কিছুটা দূরত্ব আমি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবো। ইয়া! একটা ফসলকে উৎপাদন করতে গেলে কত রকম প্রতিকূল সমস্যার সম্মুখীন হতে হয় কৃষক বন্ধুদের। অতিবৃষ্টি হলে হবে না, খরা হলে হবে না, বন্যা হলে হবে না, নোনা জল উঠে গেলে হবে না, পোকামাকড় হলে হবে না, ঘাস হলে হবে না, পাখি বসলে হবে না। এত রকম সমস্যাকে সামনে রেখে তার সঙ্গে লড়াই করে কৃষকরা কিন্তু ফসল উৎপাদন করে। তারপর যখন ফসল উৎপাদনে মানুষের মনে আনন্দ জাগে, সেই সময় যদি আবার প্রাকৃতিক দুর্যোগের কারণে ঝোড়ো হাওয়া হয়, পুরো যে ফলন, ধান যে ফলন হয়, ওই ফোলা মুখে যদি বাড়ি খেয়ে যায় ঝড়ে, গিয়ে গাছগুলো লটিয়ে পড়ে, তখন কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যায়। সব থেকে বড় ক্ষতি সেই সময়ই হয়। এবার মনে করুন ফসল তোলার পরে আবার বাজারে তার দাম পাবে না, ঝড় বৃষ্টিতে অনেক নষ্টও হয়ে যাবে। তাহলে আমি বাড়ির দিকে গেলাম, তুমি তাড়াতাড়ি উঠে আসো। রান্না করে দিয়ে একটু পরে যাচ্ছি। তাড়াতাড়ি আসো, আর থাকতে হবে না, আবার কালকে হবে। একটু মেঘলা আছে বলে দেরি করছি। রোদ্র হলে চলে যাবো। কিছুটা ঘাস পরিষ্কার করলাম, আর কিছুটা ঘাস এখনো রয়ে গেছে। কিন্তু আজকের মাঠের কাজটা এই পর্যন্তই রাখছি। বাড়িতে আবার রান্না বান্না আছে, দুপুরের খাওয়া দাওয়াও আছে। তো আপাতত পর্বটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর এই ভিডিওটা এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে সাথে বলবো, এই পর্বের যেসব বয়োজ্যেষ্ঠরা দেখেছেন তাদেরকে প্রণাম, এবং আমার সমবয়সীদেরকে ভালোবাসা, ছোটদেরকে স্নেহ জানিয়ে আপাতত পর্বটি এখানেই শেষ করছি। আর সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। আজ তাহলে আসি।